সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। কলিজা ছাড়া আমি থাকবো কেমনে? শিশু সন্তান রামিসাকে হারানোর বাবার আহাজারি যখন টিভি দর্শকের বুকের ভেতর কাঁপন ধরায়, তখনই সমাজ, রাষ্ট্র এবং আইনও হয় প্রশ্নবিদ্ধ। রামিসার বাবার জিজ্ঞাসা, তোমরা কি পারবে বিচার করতে? আরও রামিসার ঘটনা কি রোধ করতে পারবে? পরিসংখ্যান কি বলে? হত্যাকাণ্ডের মাত্র 3% শাস্তি হয়, 70% আসামি খালাস পেয়ে যায়, আবারও খবর হয় নতুন কোনো রামিসার। প্রশ্ন হচ্ছে, বন্ধের কি কোনো উপায় নেই? এই নৃশংসতা আর কত? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকে সম্পাদকীয় আসিয়া থেকে রামিসা। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, রাজনৈতিক বিশ্লেষক, এবং সালাউদ্দিন আইয়ুবী, সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিচ্ছি আজকের শিরোনাম। রামিসা ধর্ষণ হত্যার বিচার দাবিতে ফুঁসছে দেশ, সর্বস্তরের বিক্ষোভ। সমবেদনা জানাতে বাসায় গেলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচার শেষ করার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, বিক্ষুব্ধ জনতার ভবন ঘেরাও, এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি। স্থানীয় সরকার নির্বাচন ইসির জন্য বড় চ্যালেঞ্জ, বললেন সিইসি। রক্তপাতহীন ভোট আয়োজনে সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা। হাম ও উপসর্গে ঝরল আরও 7 শিশুর প্রাণ। রোগীর সংস্পর্শে আক্রান্ত হচ্ছেন সুস্থরাও। এখন থেকে নিয়মিত চলবে টিকাদান, ঈদের পর ভিটামিন A+ ক্যাম্পেইন। এবং গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 5 থেকে 10% বাড়ানোর প্রস্তাব, যোগ হবে পাইকারি মূল্যহারও। গণশুনানিতে দর বৃদ্ধির পরিবর্তে কমানোর দাবি অংশীজনদের। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি আসিয়া থেকে রামিসা। পাপিয়া আপা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি একজন রাজনৈতিক কর্মী, রাজনৈতিক বিশ্লেষক এবং একজন আইনজীবীও। এই যে আসিয়া থেকে রামিসা বা রামিসার যে ঘটনাটি ঘটল পল্লবীতে, এই ঘটনার পরে পুরো বাংলাদেশে এখন সংক্ষুব্ধ। আজকে কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রীও তার বাসায় গিয়েছেন। সরকারের তরফ থেকেও দ্রুত বিচার নিশ্চিত করার কথা বলা হচ্ছে। একসঙ্গে 24 ঘন্টার মধ্যে আসামিও গ্রেপ্তার হয়েছে। আসামি আদালতে 164 জবানবন্দি দিয়েছেন। আইন ও সালিশ কেন্দ্রের একটি তথ্য বলছে যে 2026 সালের জানুয়ারি থেকে 20 মে পর্যন্ত কমপক্ষে 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। কি বলবেন? আর বিচারহীনতার বা বাংলাদেশের বিচার বিভাগের প্রতি এত অনাস্থা কেন? এই অনাস্থা কাটবে কবে? এখানে ব্যাপার হয়েছে কি, যে ঘটনাটা ঘটেছে সেটা নিশ্চয় মানে হৃদয় বিদারক, নির্মমতা, মর্মান্তিক, এবং মানুষের কতটা মনুষ্যত্ব বিলুপ্ত হলে যে মনুষ্যত্বের বিন্দুমাত্র কোনো বহিঃপ্রকাশ রাখেনি। যে ব্যক্তি ঘটনাটা ঘটালো তার স্ত্রী কিভাবে তার সহযোগী হয় এবং এই অপকর্মটাকে রীতিমতো সাহায্য সহযোগিতা করে স্বামীটাকে পালানোর ব্যবস্থা পর্যন্ত করে দিল। তো এইটা নারী হিসেবে তো লজ্জা পাওয়ার বিষয় একটা। এবং একজন নারী আর একটা তার পেটে আমরা তো গর্ভধারণ করে নিজের সন্ততি জন্ম প্রদান করি। তো তাহলে একজন নারী যে এইরকম একটা সন্তানের জন্ম দেয়, সেরকম একটা সন্তান, একটা তরতাজা সুন্দর নিষ্পাপ ফুলের মতো প্রস্ফুটিত একটা বাচ্চাকে স্বামীর এই পাষণ্ডতা এবং স্বামীর এই অপকর্মের সঙ্গী হওয়ার আগ্রহ জন্মায় কিভাবে, এটা আমি নারী হিসেবে কোনো হিসাব নিকাশ এবং কোনো কিছুর ভিতর ভাই আমি মিলাতে পারি না, প্রথমত। আর দ্বিতীয়ত, যারা পাষণ্ড এবং যাদের এই টাইপের দীর্ঘদিন তারা আইন পেশার সাথে জড়িত হওয়া ছাড়াও মোটামুটি তো বাংলাদেশে নাগরিক হিসেবে দীর্ঘদিনের বসবাস, তো সেইখানে এই শিশুদের প্রতি অ্যাট্রাক্টটা একটু বেশি। এবং শিশুদেরকে মানে এত খারাপ যে শিশুদেরকে একটা চকলেট দিয়ে কোনো কাজে ভুলায় এই অপকর্মটা করে ফেলতে পারছে, তারা করে ফেলতে পারছে। দেখেন, এগুলোকে সব যাবজ্জীবন সাজা, আমি যতগুলো কোর্ট কাছারিতে আমি দেখছি সবার যাবজ্জীবন সাজা। এবং অনেকের হচ্ছে ইয়েতেও পজিটিভ আসছে মেডিকেল টেস্টে। তারপরে দেখা যায় যে ওই বাদী পক্ষকেও ঠিক যতবার হাজিরা দিতে হয়, আসামি পক্ষকে ততবারই হাজিরা দিতে হয়। স্বাভাবিক কারণে তখন একটা
মেয়ের বিয়ে শাদী পর্যন্ত হয়ে গেছে, কিন্তু আসামি কিন্তু জেলে আছে। অন্য জায়গায় বিয়ে শাদী হয়ে গেছে, আসামি কিন্তু জেলে আছে। পরবর্তী পর্যায়ে এরকম করে দেখা যায় তারা নিজেরাই আপোষ নিষ্পত্তি করে ফেলে। এখন আপনি বিচার জনতার দাবি, নাগরিকের অধিকার বিচার, এবং বিচারটা একটা প্রসিডিউরের মাধ্যমে প্রপারলি স্টেপ বাই স্টেপ এখানে তো আপনাকে যেতে হবে। এখন সে যাওয়ার আগেই যদি বাদীপক্ষ অপারগতা প্রকাশ করে, অপারগতা প্রকাশ করা মানে ওই ঠিকমতো হাজিরা দিল না, সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত হলো না, তারপর আমি দেখেছি যেটা যে সাক্ষ্য প্রমাণ আসুক আর না আসুক, ইভেন অনেক জায়গায় নেগেটিভ আসছে কিন্তু মেডিকেল টেস্টের রিপোর্টে, তারপরে কিন্তু বিচারক যাবজ্জীবন সাজাটা দিছে। তো যাবজ্জীবন সাজাটা কেন দিছে? নেগেটিভ আসলে তো খালাস পাওয়ার কথা, যে যাতে শিশুদেরকে ধর্ষণের কেন্দ্রবিন্দু এবং এইটাকে একটা তাদের উপভোগ্য বিষয়, এই নিকৃষ্ট মন মানসিকতা কুরুচি ধারণ করে যে ব্যক্তিগুলি করে তারা যাতে এটা থেকে বিরত হয়, এই মনোবৃত্তিটা জাগ্রত করার জন্য বিচারকের কলামে আমি দেখেছি যে নো সাইন অফ রেপ, তারপর কিন্তু যাবজ্জীবন সাজা। ঠিক আছে, এখন এই যে ব্যাপক হারে শিশুদেরকে এইভাবে ধর্ষিতা নির্যাতন করা, এখন আপনি কি করবেন? জনতার আদালতে ফাঁসি তো আপনি গাছে টেঙে দিতে পারবেন না। এটা নিয়েও তো দেশীয় এবং আন্তর্জাতিক সমস্ত কিছু আছে বাংলাদেশে। আবার বিচারটাকে তড়িৎ গতিতে ত্বরান্বিত করা যায়, যে 3 মাসের ভিতর ট্রায়ালটা শেষ করে দিয়ে এই জিনিসটা নিষ্পত্তি করে দেওয়া, বিচারটা পাইয়ে দেওয়া এবং প্রকৃত দোষীকে সর্বোচ্চ শাস্তিটা প্রদান করা। এইটা তো করতে হবে। দেখেন সাথে সাথে আসামিও ধরা পড়ছে এবং 164 সে করছে। কার্যক্রম প্রক্রিয়া এখানে কোনো কিছু কোনো গাফিলতি কি কোনো কিছুর কোনো ইয়া নাই। এবং ওই ভদ্রলোক যে করেছে, ভদ্রলোক তো বলবো না, ওই পিশাচ যে করেছে, ওই পিশাচের স্ত্রী পিশাচিনীও কিন্তু গ্রেপ্তার হয়েছে। আশ্বস্তের জায়গা হচ্ছে এখানে। সালাউদ্দিন আইবী, জামাতের তরফ থেকে একটি দাবি জানানো হয়েছে, শিশু হত্যা ধর্ষণের বিক্ষোভ সমাবেশ থেকে দাবিটি জানানো হয়েছে, যেটা আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন। এখন সরকারের তরফ থেকে যে ভাষ্য, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন যে এই ঘটনাটি ঘটার পরে 24 ঘন্টার মধ্যে প্রধান যে অভিযুক্ত আসামি ধর্ষক তাকে গ্রেফতার করা হলো, আদালতে নেওয়া হলো, তিনি 164 করলেন, ধর্ষকের যে স্ত্রী তাকেও গ্রেফতার করা হলো। এরপরেও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিটা কেন চাওয়া হচ্ছে? দেখুন, বাংলাদেশের এখন যে অবস্থা আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে গত 9 দিনে 5 জন শিশুকে এভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, মাত্র 9 দিনে। কিন্তু 9 দিনের মধ্যে এই আসিয়ার পর এই রামিসা এখন খুব বেশি আলোচিত হচ্ছে। এই আজকে হলো 21 তারিখ, গত 16 তারিখে মুন্সিগঞ্জে একই ধরনের ঘটনা ঘটেছে। বর্তমান যে রামিসা নিয়ে আলোচনা হচ্ছে, রামিসা ঢাকায় বা প্রাণকেন্দ্রে অবস্থিত, যে কোনো কারণেই হোক তিনি খুব বেশি আলোচনায় এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন, কিন্তু এর আগে আরও 4টা ঘটনায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তো দূরের কথা, স্বরাষ্ট্রমন্ত্রী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেউ সেখানে যায়নি। এই যে আমি বলবো একটার পর একটা অপরাধ ঘটে যাচ্ছে। দেখেন, রামিসার বাবা কিন্তু বলেছেন যে আপনারা আমার কাছে বিচার সম্পর্কে জানতে আসবেন না, কারণ আমি জানি আপনারা বিচার করতে পারবেন না, কারণ এই ঘটনা আরেকটা ঘটনা দিয়ে চাপা দিয়ে দেওয়া হবে। এই যে ঘটনার পর ঘটনা চাপা দিয়ে দেওয়া হচ্ছে, আইনের আশ্রয় পেতে মানুষ আগ্রহী হচ্ছে না, আইন বা বিচারের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে, আইনের ব্যাপারে মানুষের যে শ্রদ্ধা সেটা হারিয়ে যাচ্ছে। এগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটা দায় হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখান থেকে সরে দাঁড়ানোটাই একবারে উপযুক্ত, যুক্তিযুক্ত। যদিও বাংলাদেশের ইতিহাসে খুব বিরল, কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা দেখি সংশ্লিষ্ট ব্যক্তি যিনি এই ব্যাপারে দায়ী, অভিযুক্ত না হলেও এই ব্যাপারে তার একটা দায় রয়েছে, তিনি সেই দায়টাকে স্বীকার করে সেখান থেকে সরে দাঁড়ান। কিন্তু বাংলাদেশে কেউ দায়ও স্বীকার করেন না, সরে দাঁড়ানোর প্রশ্ন তো উঠেই না। এই জায়গাটাতেই মানে জামাতের দাবি, এই জায়গাটাতেই আমাদের দাবি, যদি বিচার ব্যবস্থা সম্পর্কে মানুষের যে আস্থা, এই আস্থার ঘাটতি না হতো, তাহলে যিনি বিচার ব্যবস্থার নিয়ন্ত্রণ করছেন, যিনি বিচার ব্যবস্থার সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত, তার পদত্যাগের প্রশ্নই উঠত না। কিন্তু বিচার ব্যবস্থার জায়গাটাতেই প্রশ্ন। দেখুন, আজকে যে দিনের এই ঘটনা, রামিসার ঘটনা, এই দিনেই কিন্তু বিচার ব্যবস্থাকে আরও একটু দুর্বল করার জন্য একটা উদ্যোগ নেওয়া হলো। খেয়াল করে দেখেন, আমরা দেখেন যে বিচার ব্যবস্থাকে স্বাধীন করার জন্যে অন্তর্বর্তীকালীন সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় করলেন। এই সচিবালয়কে এই সরকার কি করলেন, স্বাধীন তার জায়গায় একটা পরাধীন জায়গায় এখন নিয়ে গেলেন, এই সচিবালয়কে বিলুপ্ত করে দেওয়া হলো। এই যে একটা পদ্ধতির মধ্য দিয়ে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা, বিচার ব্যবস্থাকে স্বাধীন হতে না দেওয়া,
বিচারকে যথাযথভাবে করতে না দেওয়া, এই কাজগুলো তো সংশ্লিষ্ট যিনি দায়িত্বশীল ব্যক্তি তার মধ্যে রয়েছে। বাংলাদেশের আইনে দেখেন আছে, ধর্ষণের বিচার হলো 90 কার্যদিবসের মধ্যে করতে হবে, অভিযোগ গঠনের পর অবশ্যই করতে হবে। আপনি যে আসিয়া, আজকে দেখলাম শিরোনাম শুধু আসিয়া ধর্ষণ থেকে না, বিশেষ ক্ষমতা আইন বা স্পেশাল লয়ে সবগুলো অপরাধেই কিন্তু 180 দিনের কথা বলা থাকে। 180 দিনের কথা বলা আছে, কিন্তু হ্যাঁ। স্পেশালি ধর্ষণের কথা আছে 90 দিনের মধ্যে। 180 দিন আর 90 দিনের তো মানে পার্থক্য রয়েছে। না, এটা তো না, ইনভেস্টিগেশন। ধর্ষণের ব্যাপারে চার্জ ফ্রেম হলে চার্জ ফ্রেম হলে 39 সিএ যেটা আছে, যে হ্যাঁ, একটা সেটা মামলার অভিযোগ গঠনের পরে। গঠনটা অভিযোগ হওয়ার গঠনের পরে পরে, কিন্তু ধর্ষণেরটা স্পেশালি 90 দিনের জন্য বলা হয়েছে। সেইটা 339 সিএ আছে, যে হ্যাঁ, এতদিনের ভিতর 90 দিনের কথা বলা আছে, কিন্তু বলা 10 আছে। বছরেও বিচার কাজ সমাপ্ত হয় না। হ্যাঁ, সাক্ষীরা যায় আমি না। সেই জায়গায় আপনি যাচ্ছি যে দেখেন আসিয়ার ঘটনা, আজকে আপনি দেখলাম আসিয়া থেকে রামিজ স্যার শিরোনাম করেছেন। আসিয়াকে কেন এখন পর্যন্ত টানতে হলো? কারণ হলো আসিয়া যে কারণে যার দ্বারা অভিযুক্ত হয়েছেন, যার দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন, সেটা প্রমাণিত হয়ে তার ফাঁসির রায় হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কার্যকর হয়নি। বাংলাদেশে এরকম হাজার হাজার, আমি কারাগারে থাকার সুযোগ হয়েছে, 5 বার কারাগারে গিয়েছি, বছরের পর বছর কারাগারে দেখেছি, শত শত ফাঁসির আসামি, ফাঁসির ছেলে অপেক্ষা করেছে যে হয় সে ফেরত যাবে অথবা ফাঁসির ইয়েতে যাবে। এবং আমি এরকম শত শত আসামিকে চিনি যারা ফাঁসির কাস্টডি থেকে পরবর্তীতে ফিরে এসেছে। এখানে কোন কারণে ফিরে, দেখেন আইনের জটিলতাটা কোথায়? আইনের জটিলতাটা হলো বিচার বিভাগ স্বাধীন না হওয়ার কারণে রাষ্ট্রপতির পরামর্শ নিয়ে নির্বাহী বিভাগের মাধ্যমেই মূলত বিচারপতিদের নিয়োগ হয়। যখন বিচারপতিদের নিয়োগ দলীয় পরামর্শ বা নির্বাহী বিভাগের পরামর্শ হয়ে থাকে, আর একই সাথে দর্শকরা সরকারি দল বা প্রভাবশালী মহল যারা থাকে তাদেরকে আইনজীবী হিসেবে নিয়োগ করে। যাকে আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে তারই কোনো জুনিয়র কিছুদিন আগে বিচারপতি হলো। যখন বিচারপতি হয়, সেই জুনিয়রকে চোখ রাঙিয়ে কথা বলতে হয় না, চোখের ইশারায় বুঝে যায় যে কোন দিকে রায় দিবে। যখন দেখা যায় যে একটা পর্যায়ে গিয়ে একজন ধর্ষক সব দিক থেকে প্রমাণিত হওয়ার পরেও দলীয় বিবেচনায় তার সিনিয়র অথবা তার দলের কোনো ব্যক্তি এই জায়গায় হস্তক্ষেপ করার মতো কোনো ইশারা দিচ্ছেন, তিনি ইশারা ফেলতে পারেন না। জি, এই আপনার ইশারায় কাছে- দেখা যায় যে রায় পরিবর্তন হয়, আসামি খালাস না হলেও কোনো না কোনো জামিন পেয়ে সেখান থেকে মুক্তি পেয়ে যায়। আপনার কাছে আবার আসবো পাপি আপা, যেটি রামিসার বাবার যে বক্তব্যটাই আমরা খুবই মর্মাহত হয়েছি। তিনি বলছেন যে বিচার নিয়ে কোনো প্রশ্ন করতে আসবেন না, আপনারা বিচার করতে পারবেন না। এই যে বিচার নিয়ে একজন বাবার এই ধরনের অনুভূতি, সেটা কি একজন আইনজীবী হিসেবে আপনাকে কষ্ট দেয় কিনা? অনুভূতি তো অবশ্যই কষ্ট দেয়, কারণ আমি তো আইনজীবী, আমার পেশার বাদ দিয়ে আমি একটা মানবিক মানুষ। আমার মূল্যবোধ, আমার রুচিবোধ, আমার শিক্ষাগত যোগ্যতা, আমার মানবিকতা, আমার সমাজসেবা, সমস্ত কিছুই তো নারী হিসেবে আমি এটার বিরুদ্ধে যুদ্ধ করে আসছি ছোটবেলা থেকে। যে নারীরা কোথাও নির্যাতিত হোক, সম্মানহানি হোক, সম্মানহানি হোক, যোগ্যতা মাফিক নারীরা তাদের সঠিক মূল্যায়ন না হয়ে অন্য কোনো ক্রাইটেরিয়া আসুক, এখানেই তো আমার সারা জীবনের যুদ্ধ। এবং আমি যতদিন বেঁচে থাকবো এই যুদ্ধ, এই জেহাদ আমার মৃত্যুর আগ পর্যন্ত চলতেই থাকবে। আমি অবাক হয়ে গেলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জামাত ইসলামরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় এবং রাষ্ট্রের পরিস্থিতিটা একটু তারা অস্থিতিশীল করতে চায়। দেখেন, একটা মানুষ, শিশু ধর্ষিতা হয়েছে, এই ধর্ষিতাটাকে কেউ কি সমর্থন দিছে? পৃথিবীর কেউ কি সমর্থন দিছে? যে 164 দিছে সেও কিন্তু দেখবেন 164 লিখছে যে আমি এখন মর্মবেদনায় ভুগছি, আমি এটা ভুল করেছি, আমি অনুতপ্ত এবং আমার এটা করা উচিত হয়নি। সেও কিন্তু 164 যখন দিবে লাস্টে দেখবেন এই লাইনগুলো তাদের লেখা কিন্তু থাকে। তাহলে এইটার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে ওনারা কোনোভাবেই সহ্য করতে পারছেন না, কারণ উনি হচ্ছেন একবারে পাক্কা একটা জাতীয়তাবাদী, ছাত্রদল করা, অ্যাবসলিউটলি একটা খাঁটি বাংলাদেশি মানুষ, সোজা হিসাব, যার দর্শন হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। ওনাদের ওই আপনার যে 1.5 বছরের যে এজেন্ডা হলো, এই এজেন্ডার ওই যে ঐক্যমত কমিশন, ওই কমিশনের মিটিংয়ের থেকে তার যোগ্যতা, তার জ্ঞান গরিমা, তার লেখাপড়া, তার স্টাডি, তার উপস্থাপন, তার বাচনভঙ্গি, সমস্ত কিছুতে কিন্তু তার বিরাগের বিষয় হয়ে গেছে জামাত ইসলামের। এবং ওনার ন্যূনতম কাউন্টার দেওয়ার মতো জামাত ইসলামের যারা এমপি আছেন তর্কের খাতিরে তর্ক করবে, প্রয়োজনীয় জায়গায় প্রয়োজনীয় আলোচনা না করে অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আসবে, কিন্তু জায়গা মতো তারা আলোচনাতে তাদের যেটা অপারগতা এটা তারা প্রকাশ করবে না। এখন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রী এখন ধরেন যে বাচ্চাটি ধর্ষিতা হলো, এর চেয়ে লোমহর্ষক ঘটনা তো কোনোটাই
হতে পারে না। দুটো বাচ্চার ব্যাপারেই কিন্তু একই, এবং যে আপনি যে পরিসংখ্যান দেখালেন সব বাচ্চাগুলোর ব্যাপারে কিন্তু একই ঘটনা এবং একই অনুভূতি। তা আপনি এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর গাফিলতি কিসে পেলেন? আসামি ধরেনি, 164 করায়নি। এখন বিচার, বাংলাদেশের বিচার ব্যবস্থার কিছু স্টেপ বাই স্টেপ ধারাবাহিকতা আছে। এটাকে আমি ইচ্ছা করলে তাহলে ক্রসফায়ারকে আনতে হবে, ক্রসফায়ারকে অনুমোদন দিতে হবে যে হচ্ছে এরকম ঘটনা ঘটলে বিচারের মুখ দেখানি দরকার নাই, একবারে সাথে সাথে ক্রসফায়ারে দিয়ে দেওয়া হোক। তাহলে এখন জামাত ইসলামকে বলতে হবে, বাংলাদেশের সুশীল সমাজকে বলতে হবে, বাংলাদেশের মানবাধিকার কমিশনগুলোকে বলতে হবে যে তারা এই শিশু ধর্ষণের ক্ষেত্রে ক্রসফায়ারটাকে বাংলাদেশে অনুমতি দিবে কিনা, বৈধতা দিবে কিনা। এখানে একটা ব্যাপার, এমন একটা ব্যাপার মনে হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে যে অথবা সে লোক পাঠিয়ে ঘটনাটা ঘটাই দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমা চাচ্ছে না, ব্যর্থতা স্বীকার করছে না, অমুক করছে না। তখন তো প্রতিবেশী, পাশাপাশি বাসা, বাচ্চাটাকে খেলতে গেছে, ঘুরতে গেছে, বাচ্চাটাকে নিয়ে করে ফেললো। আর একটা দেখবেন তার দুলাভাই ঘটনা ঘটাই ফেললো। এখন এই বাড়ি বাড়ি আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী কিভাবে পাহারা দিবে? কিন্তু ঘটনাগুলো যাতে না ঘটে তাহার ব্যবস্থাটা হচ্ছে 3 মাসের ভিতরে বিচার নিষ্পত্তি। এগুলো স্পেশালি আইনের ভিতর নিয়ে নিতে হবে, স্পেশাল ট্রাইব্যুনালে নিয়ে নিতে হবে। ট্রাইব্যুনালে হলে 3 মাসের ভিতরে এটা ফয়সালা হয়ে যাবে। 3 মাসের ভিতরে এটা ফয়সালা হয়ে গেলে তখন দেখবেন এই নরপিশাচরা এই সমস্ত কর্মকাণ্ড থেকে তারা হচ্ছে কি বিরত হওয়ার চেষ্টা করবে, কুমনোবৃত্তিগুলি। আসিয়ার ঘটনায় আমরা দেখলাম যে 30 দিনের মধ্যেই, 30 কার্য দিবসের মধ্যেই বিচার হয়ে গেল, বিচারিক আদালতে ফাঁসিও হলো। তো হাইকোর্টে এসে তো সেটি পড়ে এটা তো আপনার ধারাবাহিকতা, এইটাই তো আপনার হচ্ছে বিচারের স্তর বাই স্তর। আপনি আপিল করবেন, কার্যতালিকায় আসবে, হাইকোর্টে শুনানি হবে। হাইকোর্টে শুনানি তো হচ্ছে না, একটা সাজার মামলার আপনি শুধু আপিল শুনানি কেন, আপনি নর্মালি অ্যান অ্যাপ্লিকেশন অফ বেইল, এই পিটিশনটাই তো নিচ্ছে না, এই পিটিশনটাই তো দিচ্ছে না। মামলার এত জট এবং মামলার এত অনেক বেঞ্চ দরকার, 100টার জায়গায় 200টা বেঞ্চ দরকার, 200 জায়গায় 400 বিচারক দরকার। এবং এখানে আদালতের যে আপনার চেম্বার এবং কোর্ট, এখানকার অপ্রতুলতা আছে কিন্তু। এবং এই সমস্ত কিছু আপনি যখন একটা বিচারককে সকাল থেকে বিকাল পর্যন্ত 300-400 মামলা শুনেও দেখা যাচ্ছে হাজার হাজার মামলা তার জমা, এই মামলা 3 মাসে আমরা শুনানি করতে পারি না, 6 মাসেও পারি না, 8 মাসেও পারি না। আমরা নিজেরাই তো আইনজীবী হিসেবে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছি যে আমরা পেশার কাজ তো যথার্থভাবে করতে পারছি না। এবং একটা ক্লায়েন্ট যখন আপনি নেবেন, তো ক্লায়েন্টকে তো আপনার সার্ভিসটা দিতে হবে আইনগতভাবেই। তো সেই সার্ভিসের ক্ষেত্রে আমাদের পেশা রীতিমতো উঠে যাওয়ার মতো। এখন হাইকোর্টের লয়ারদের এই মামলা জটিলতার কারণে বাস্তবিক অর্থে উকালতি পেশাটা একটা ধ্বংসযজ্ঞের ভিতরে পড়ে গেছে। এটা আওয়ামী লীগের সময় ছিল, যেটা আপনি জামিন করবেন সেটাই নোট, সেটাই নোট, এটা একটা ব্যাপার। অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তাদের মন মতো তারা হচ্ছে আইন কর্মকর্তাদের বলে দিতে এগুলোর এটা হবে, এটা ওটা হবে, সেটা হবে। সেইভাবে 1.5 বছর গেলাম দিয়ে এই করতে, যে এই যে জট ধরেন 18 বছরের জট, এখন আপনার প্রচুর পরিমাণে বিচারক নিয়োগ দিয়ে এই সমস্ত মামলাগুলো নিষ্পত্তির ডাইরেক্ট হচ্ছে আপনার নির্দেশ দিয়ে আপনার হচ্ছে এটা করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতার সাথে একটা বিচার ব্যবস্থার যে স্তরগুলো, এটা কিন্তু নির্ভর করে না। এখন আপনি একজন বিচারক, আপনার স্বাধীনতার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই, আপনার কোনো হুমকি ধামকি চাপের কোনো ব্যাপার নাই। আপনি স্বাধীনভাবে কেন বিচার করছেন না? কি চাপের কারণে আটকে রেখেছেন মামলা? 2 পক্ষের উকিলিত থাকে, প্রসিকিউশন বাদীর পক্ষে বলে, ডিফেন্সের লয়ার নিয়োগ দেয়, এর জুনিয়র, ওর চেম্বার, ওর এগুলো দেখতে গেলে তো শিশিরমণির যে যতগুলো মামলা এই 1.5 বছরে করছে, 20 বছরে করছে কিনা ইতিপূর্বে, সেটাও তো একটা সন্দেহের ব্যাপার। এবং তারা যেভাবে মন্ত্রণালয়ে ফোন দিয়ে এটা হলো ওটা হলো, এবং সবচেয়ে বড় বড় ক্লায়েন্টগুলো তাজুলা শিশিরমণির কাছে যেভাবে গেছে, আমরা তো এগুলো নিজের চোখে দেখছি, যেহেতু আমরা ওখানে ইয়ে করি। এখন আমার কথা হলো কি, দেখেন এটা সামাজিক অপকর্ম, মানুষের যে ব্যক্তি ঘটেছে পৈশাচিকতা, নিষ্ঠুরতা, এইটার তীব্র নিন্দা করতে হবে, মোটিভেশন করতে হবে। এবং সরকারি প্রচার মাধ্যম থেকে শুরু করে সাংগঠনিকভাবেও বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে, সেন্টারে সেন্টারে, গ্রামে পাড়ায় মহল্লায় এগুলো হচ্ছে প্রচার সেল তৈরি করতে হবে। এবং প্রত্যেকের তো রাজনৈতিক সংগঠন আছে, রাজনৈতিক সংগঠন জামাত ইসলামেরও আছে, আমাদেরও আছে, আরও সবার আছে। তারা সবাই যদি এটাকে নিয়ে আমরা প্রচারণা চালাই, তাহলে দেখবেন যেমন এখন একটা কাজী নাবালক মেয়েকে বেশি টাকা দিয়েও বিয়ে পড়াতে সাহস কিন্তু পাচ্ছে না, কারণ নাবালকের যে আইনটা কঠোর এবং কাজীর জেল হবে, যার কারণে কাজীদের ইনকাম রোজগার কিন্তু এখন কমে গেছে। এবং কাজীরা কাজীগিরি নেওয়ার জন্য, লাইসেন্সের জন্য
আজ থেকে 20 বছর আগে 15 বছর আগে যে দৌরাত্ম্যটা দেখাতো এখন কিন্তু সেটা কমে গেছে। এখন এইটা আপনার মানে একটা সকল রাজনৈতিক দল মিলে বা একটা সংগঠন মিলে একটা মোটিভেশন সামাজিক ওয়ার্ক আন্দোলন, বাধ্যতামূলক। সামাজিক এখানে আন্দোলন করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাই, বিচারকের অমুক নাই, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নাই, কি সচিবালয় উঠে গেল, এগুলোর সাথে ধর্ষণ সম্পর্কিত না। জি, এখানে আপা, আপনার ধর্ষণের কাছে- কুমনোবৃত্তি মানুষ হিসেবে এই আপনার কাছে কুমনোবৃত্তি আপা, পরিহার আপনার করার কাছে জন্য আবার আসবো মোটিভেশন মাস্ট। সালাউদ্দিন আইয়ুবী যেটি বলছেন যে আপনারা জামাত আসলে এই ইস্যুটাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, সেটি বোঝাতে জি। চাইলেন আপা। জি, ধন্যবাদ আপনাকে আবারও। দেখুন, বাংলাদেশের বিচার ব্যবস্থার সাথে আপা শেষ দিকে বলেছেন যে ধর্ষণের এই মামলা বা বিচারের কোনো সম্পর্ক নেই, বিচার ব্যবস্থা আলাদা হইলো না একসাথে থাকলো, এটার সাথে কোনো সম্পর্ক নেই। আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলি। আমি 2015 সালের 11ই মার্চ গ্রেফতার হই। গ্রেফতার হওয়ার পর সম্পূর্ণ একটা হোটেলে খাইতে বসছিলাম, সেখানে আমাদের কয়েকজনকে ধরে নিয়ে গেছে। তারা রিমান্ড চাইলো এবং জামিন চাইলো আমাদের পক্ষ। আমরা জামিন আবেদন করেছি, সেটাও নাকচ করেছে, রিমান্ড আবেদন নাকচ করেছে। চলে গেলাম কারাগারে। পরের দিন আবার ডাকা হলো। পরের দিন আসার পরে আবার জামিন হলো। পত্রিকায় ফলাও করে আসলো যে সংশ্লিষ্ট এসপির সরাসরি প্রভাবে এখানে পরবর্তী দিন আবার আমাদেরকে রিমান্ডে নেওয়া হলো, 4 দিন রিমান্ডে নেওয়া হলো। এবং রিমান্ডে আমি গেলাম, এসপি স্বয়ং উপস্থিত থেকে, এসপি খুব পরিচিত এসপি, আপনার নাম শুনবেন, এসপি হারুন। তিনি গাজীপুর জেলার এসপি ছিলেন, আমি তখন গাজীপুর জেলায় গাজীপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি ছিলাম। তিনি বলল যে ভালো আইনজীবী ধরে মনে করছো পার পায় যাবা, আমার কাছ থেকে জীবনে কেউ পার পাবে না। তাহলে উনি স্পষ্টত বোঝাচ্ছেন বিচার উনি পরিচালনা করেন, বিচার উনি নিয়ন্ত্রণ করেন, বিচারের রিমান্ড হবে কি হবে না ইট ইজ ডিসাইডেড বাই এসপি অফিস। এইটা যদি আপনি মেনে নেন যে এসপি অফিস ঠিক করবে জুডিশিয়াল অর্ডার কিভাবে হবে, সেখান থেকে রিমান্ড হবে কি হবে না, তাহলে বিচার বিভাগ কিভাবে নির্বাহী বিভাগ থেকে আলাদা হইল, এটা কিভাবে প্রভাবমুক্ত হইল, এই প্রভাবের সোর্সটা কি? এই প্রভাবের সোর্সটা হলো এই বিচারের নিয়োগ প্রক্রিয়া। যদি আজকে সুপ্রিম কোর্টের হাতে এই বিচার ব্যবস্থাটা পুরো নিয়ন্ত্রিত থাকতো, যদি সুপ্রিম কোর্ট সব কিছু ঠিকঠাক করতো, তাহলে সংশ্লিষ্ট এসপি, সংশ্লিষ্ট ডিসি, সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনোভাবেই তাকে প্রভাবিত করতে পারতো না, তার জায়গা থেকে সে নিয়ন্ত্রিত হতো না। এই জায়গা থেকে খুব স্পষ্টতই বোঝা যায় যে বিচার বিভাগকে যদি স্বাধীন করে দেওয়া না হয়, বিচার বিভাগ যদি তার মতো চলতে না পারে, তার সিদ্ধান্তগুলো সে নিতে না পারে, সিদ্ধান্ত বাস্তবায়নে যদি ভূমিকা রাখতে না পারে, তাহলে আসলে কোনোভাবেই সঠিক বিচার পাওয়া সম্ভব না। আপনি আফসোস করে বলছিলেন যে আসিয়ার বিচার 30 দিনের মধ্যে শেষ হলো, বা 1 মাস 30 কার্য দিবসের মধ্যে শেষ হলো। শেষ হওয়ার পর কোন জায়গায় এসে আটকে গেল? আটকে গেলে হলো দলীয় জটিলতা যেখানে বেশি। খেয়াল করে দেখেন, আসিয়ার বিচার 30 কার্য দিবসের মধ্যে কে এই পর্যায়ে নিয়ে এসেছে? বর্তমান আইনমন্ত্রী, তিনি তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, সরকারের পক্ষ থেকে তিনি তখন 30 কার্য দিবসের মধ্যে এই কাজটি করেছেন। আমি তাকে এই সফলতার জন্য ধন্যবাদ জানাই। কিন্তু তাকে আমি এই জন্য দায়ী করব, তিনি কেন এই কাজটা হাইকোর্টে আসার পর যথাযথভাবে সম্পন্ন করতে পারলেন না? কারণ এই হাইকোর্ট বিচার নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দলীয় নিয়োগ, দলীয় প্রভাব, দলীয় প্রক্রিয়াটা জড়িত। এটা যদি সমাধান না হয়, বাংলাদেশের বিচার ব্যবস্থা কোনোভাবেই সঠিকভাবে রান করতে পারবে না। এই বিচারে এই প্রশ্নটা থেকেই যাবে যে বাবারা, আমি বলি যে রামিসার, একটু শেষ করি, যে রামিসার বাবারা আজকে হায় হতাশ করছে, বিচারের প্রতি তাদের অনাস্থা প্রকাশ করছে, কোনোভাবে বিচার করতে পারবে বলে বিশ্বাস করছে না, তার রুটটা হলো এই জায়গায়। তারা জানে সে যদি প্রভাবশালী না হয়, তার যদি টাকা না থাকে, তার যদি মামখালো না থাকে, সে বিচার পাবে না। আসলে সে বরং তিরস্কারের শিকার হবে। আজকে কোনো প্রভাবশালীকে দিয়ে যদি যে সোহেল রানা গ্রেফতার হলো, সোহেল রানার স্ত্রী গ্রেফতার হলো, যদি ভালো একজন আইনজীবী ধরতে পারে যিনি দলের সাথে সংশ্লিষ্ট অথবা কোনো কারণে কোনো মামা খালুর পর্যায়ে পড়ে, তাহলে দেখবেন বিচার প্রক্রিয়াটা লেন্দি হয়ে যাবে, একটা সময় সে খালাস হয়ে যাবে অথবা জামিন পেয়ে যাবে। খুবই স্বাভাবিক। এই জায়গাটাতে আপনার সমাধান করতে হবে, তাছাড়া কোনোভাবে সম্ভব নয়। অভিযোগের তীর দিয়ে যদি বিচার ব্যবস্থাকে আগের জায়গায় রেখে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মানুষের আস্থা ফিরিয়ে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয়। আর আপা খুব স্পষ্ট করে বলেছেন যে মামলা জট, বিচারক সংকট, এটা উনি স্বীকার করেছেন। বলেন, এই মামলা জট দূর করার দায়িত্ব কার? মামলা জট দূর করার দায়িত্ব বর্তমান আইনমন্ত্রীর, বর্তমান সরকারের। বর্তমান সরকার প্রচ্ছন্নভাবে পরিচালনা করছে স্বরাষ্ট্রমন্ত্রী, একেবারে স্পষ্ট। আমরা সংসদে দেখেছি, সংসদের বাইরে দেখেছি, যে কোনো প্রশ্ন প্রধানমন্ত্রীকে করা হলে প্রধানমন্ত্রী নিজে বসে থাকেন, উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কত উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, বারবার আমরা দেখেছি খুব স্পষ্টতই। সুতরাং যিনি যে দায়িত্বের ব্যাপারে বেশি নিজেকে ধারণ করেন, দায়টা তার সেই পরিমাণে নিতে হয়। সুতরাং বর্তমান আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, আমি আমার কনস্টিটিউয়েন্সি বলি, একদিনে এক বাড়িতে 5 জনের খুনের ঘটনা ঘটেছে, এখন পর্যন্ত আসামি গ্রেফতার হয়নি। কারণ কেন জানেন? কারণ কি জানেন? রামিসার মতো প্রধানমন্ত্রী তার খোঁজখবর নিতে যায়নি, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা খোঁজখবর নেয়নি। এ ব্যাপারে আমরা সাংবাদিকদের কাছ থেকে সেই সাড়াটা পাইনি, সাংবাদিকরা এটাকে ভাইরাল করেনি। আজকে আমি তো ইতিমধ্যে বলেছি, গত 9 দিনে শিশু হত্যার শিকার হয়েছে হলো 5 জন, এরকম ধর্ষণের মাধ্যমে শিশু হত্যার শিকার হয়েছে। বাকি 4 জনের নাম কি আপনারা কেউ বলতে পারবেন? পাপি আপা বলতে পারবে? বলতে পারবে না। কিন্তু রামিসার কথা সবাই বলতে পারবে, কারণ সে ভাইরাল হয়েছে। এই কারণে প্রধানমন্ত্রী গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী যাবে, বারবার বিচার হবে। বাকিদের বিচার কি হলো না, সেটার খবর নেওয়ার কোন মতো পরিবেশ বাংলাদেশে নাই। এই যে বিচারহীনতা, এই যে একটা অনাস্থা বিচারের প্রতি, এই যে বাংলাদেশের ব্যর্থতা, আমি বলবো এই ব্যর্থতার দায়িত্ব সরকারকেই নিতে হবে। এই দায়িত্ব অন্যরা কেউ নিবে না। জি, এই যে বিচারহীনতা বা বিচার বিভাগের প্রতি মানুষের যে অনাস্থা, এর দায় আসলে সরকারকেই নিতে হবে। আচ্ছা, এটা আমি একটু তার আগে বলে নিই। উনি মামলায় আসামি হয়েছেন, খাচ্ছিলেন, গ্রেপ্তার হয়েছেন। আমি রাজপথে অ্যাক্টিভিটি করতে যে অধিকাংশ মামলায় পড়ছি এবং আমি গ্রেপ্তার হয়েছি। আমি একটা মহিলা 80টা মামলার আসামি। আমাকে রিমান্ডে প্রথম দিনই সারা বাংলাদেশে যত আইনজীবী আগাম জামিন হয়েছে কেউ জেলে যায়নি, আমি একমাত্র যে আমি জেলে গেছি, এবং আমাকে 6-7 মাস জেলে থাকতে হয়েছে এবং দফায় দফায় জেলে থাকতে হয়েছে। সবচেয়ে বড় কথা রিমান্ড। আমাকে ধরেন একবার রিমান্ডে নিছে বিচারপতি শামসুদ্দিন মানিকের সাথে ইয়ে করার জন্য, ফজলুল হক আমিনী সাহেবকে নিয়ে আসলো, নিয়ে সোমোটে ওনাকে অ্যারেস্ট করবে, সেটা আমি প্রতিবাদ করতে গেলাম। প্রতিবাদ করতে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জাজমেন্টে লিখলে দেশপ্রেমিক নয়, রাস্তার উপর থেকে রোজার দিনকে আমাকে ধরে নিয়ে গেল, নিয়ে যে বিপ্লবরা মেহেদি হাসানরা আমাকে রীতিমতো 48 ঘন্টা দাঁড় করে রাখলো, না উজুর পানি, না নামাজের পানি, না ইফতার, না সিহরি, না বসা, না ওঠা, এরকম করে নিয়ে যেতে। যাই হোক, শনিবারে তারা আমাকে দিল যে আমাকে রিমান্ড একবার ডিবি অফিসে নিচ্ছে, একবার মতিঝিল থানায় নিচ্ছে, একবার ক্যান্টনমেন্ট থানাতে নিচ্ছে। মেয়েদের রিমান্ড যে কি কঠিন, একটা বাথরুম করা, একটা সহিভাবে চলা, কি মিনিমাম পরিষ্কার পরিচ্ছন্ন, একটা খাওয়ার, ওই সবাই বসে আছে মাঝখানে একটা বেঞ্চ, ওই বেঞ্চের ভিতরে আমাকে থেকে যেতে হচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত। এখন ঘটনাটা হচ্ছে আপনার যে এই মামলা জটিলতাগুলো হলো কিভাবে? এই 15 বছর অবৈধ শাসক, এই যে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলা, লক্ষ লক্ষ মামলায় কোটি কোটি লোককে আসামি করছে সারা বাংলাদেশের। স্বাভাবিক কারণে এই মামলাগুলো একদিনে চাইলে আপনি নিষ্পত্তি করতে পারছেন না, একদিনে চাইলে আপনি নিষ্পত্তি করা হচ্ছে না। যেমন এই গভর্নমেন্ট আসার পর সাজাগুলো তুলে ফেলেছে, উত্তোলন বাতিল করেছে, তারপরে মামলাগুলো ধরে রাজনৈতিক বিবেচনাতে মামলাগুলো প্রত্যাহার করেছে। অনেকগুলা সংশ্লিষ্ট আদালতে ছিল, সেগুলো চার্জ ফ্রেমের ওখান থেকেই ডিসচার্জ করে ওখান থেকে আউট করে দিয়েছে, ডিসচার্জ চার্জ ফ্রেম থেকে অব্যাহতিপত্র অ্যাকসেপ্ট করেছে, করে এগুলো ধরে নিষ্পত্তি করছে। কিন্তু এমন অনেক মামলা আছে যেগুলো এই রাজনৈতিক মামলা না, ভাই বোনে 5 জন মিলে আমরা একসাথে গন্ডগোল করে নিজেরা নিজের পরিবারকে মেরে ফেলে দিলাম। বাদীটা কে হবে? ইউডি মামলা হবে, পুলিশ বাদী হবে, সাক্ষী কে হবে? এই মামলা আপনি কতদিন যাবেন, কতদিন চালাবেন? এইটা নিয়ে কি স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ্যতার প্রশ্ন আসে? এইটা নিয়ে কি প্রধানমন্ত্রী গেল কি গেল না সেই বিষয়টা আসে না। কিন্তু একটা প্রক্রিয়া, একটা নামাজ পড়তে গেলে কি করে? আগে নামাজের নিয়ত করে উজু করতে যায়, উজুর সিস্টেম আছে, উজু করে আসতে হয়, এসে একটা পবিত্র জায়গায় বসতে হয়, দাঁড়াতে হয়, নামাজের নিয়ম করে নামাজের নিয়ত করতে হয়, করে নামাজের যেগুলো রুকু সিজদা যা আছে দোয়া করে আমাদের সিস্টেমেটিক ওয়েতে আগাতে হয়। কোর্ট কাচারির মামলার প্রক্রিয়াটাও কিন্তু একটা সেরকমই। আপনি ইচ্ছা করলেই আজকাল হাইকোর্টের বিচারককে জবাবদিহি করতে হয় 300 মামলা কেন শোনা হয়? কম শুনলে অসুবিধা কি? 20টা 50টা শুনলে তো সমস্যা নাই। এই আপনার অন্তর্বর্তীকালীন সময় এরকম জবাবদিহিতার মূল্য কিন্তু আনা হয়েছে, এরকম জবাবদিহিতা তাদেরকে করা হয়েছে। তাহলে আমি যদি দেখি মেরিটলেস মামলা, আমি জামিন দিতে আমার সমস্যাটা কোথায়? এর জন্য বেশি পড়াশোনার বেশি টাইম নিয়ে বসে থাকতে তো হয় না। এখন হয় কি, আমরা আইনজীবী 97 থেকে লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যখন প্র্যাকটিস করে করে ধাপে ধাপে এই পর্যন্ত আসছি, তো এই বিষয়গুলো আমাদের কাছে যেইটা সরকারের যে উদাসীনতা, কি আস্থার জায়গা নাই, এটা আপনি বললে ভুল হবে না। কারণ আপনার আগে, আসিয়ার আগে অনেক মামলা নারী নির্যাতনেরই আছে যেগুলো ফাঁসি হচ্ছে। এই যে আপনার মনে আছে ফুল, লতিফ সাহেবের মেয়ে বুশরা ফুল, স্কলাস্টিকাল স্টুডেন্ট, হাসান নামে এক ইঞ্জিনিয়ারের সাথে, ইঞ্জিনিয়ার তাকে রেপ করে ধর্ষণ করছিল, সেটা 1 বছর আগে ধরেন যে আসামিরা খালাস পেলে, একটার মনে হয় ফাঁসি হলো।
এবং আমি নিজে জেলখানায় গেছি এই বিগত সরকারের আমলে, যে আমি ওই আসামিদেরকে দেখে আসছি কিন্তু জেলখানাতে, ঠিক আছে। এখন এগুলো হয় কি, প্রধানমন্ত্রীর উত্তর দিবে না স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দিবে, এইটা রীতিমতো বিএনপির পার্লামেন্টারি বডির সিদ্ধান্তের বিষয়। জামাতের তো গায়ে ঘা ধরলে হবে না। আপনারা চেষ্টা করেন স্বরাষ্ট্রমন্ত্রী যে উত্তরগুলো দিচ্ছে সেগুলো শেখার চেষ্টা করেন, সেগুলোর ভুল ত্রুটি আছে কিনা সেটা দেখার চেষ্টা করেন, এবং নিজেদেরকে ওনার সাথে তাল মিলায় উপযুক্ত হওয়ার করেন। এগুলো হলো কি, নাচতে জানি না তার ঘোমটা টানা, কি কলম বাঁকা, লিখতে জানি না কলম বাঁকা, এগুলো হচ্ছে প্রশ্ন চলে আসতেছে। এই প্রশ্নগুলো যথার্থ না। সময় শেষ, আমাদের সময় শেষ, আর 2 মিনিট সময় আছে। একটু আইয়ুবী ভাই, যেটি আপা আমি আরেকটু বলি যে একটা কথা শুধু বলি যে এই বিগত সরকার এমনই সরকার ছিল যে দেখেন, বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা যে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের সকল প্রধানরা একসাথে বাংলাদেশ থেকে পলাতক হয়ে গেছে। তাহলে তারা কি পরিমাণ স্বৈরাচার ছিল, এবং তাদের ওই সমস্ত দলীয়করণের যে বিষয়, পলাতকের সে বিষয়, আপনি একটা 3 মাসের সরকার যারা নিজেরা আন্দোলন করছে, মার খাইছে, গুম হয়েছে, খুন হয়েছে, রিমান্ডে গেছে, পা ভাঙছে, হাত ভাঙছে, আমাদের সাথে এভাবে তুলনা করতে গেলে আমরা মানসিকভাবে কষ্ট পাই। মানসিকভাবে বর্ণনাটা সঠিক না, মানসিকভাবে কষ্ট পান তারা এভাবে যদি বিগত সরকারের সঙ্গে বা আওয়ামী লীগের যে সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার। আমরা কিন্তু সেটাই চেয়েছিলাম যে বর্তমান সিস্টেমটাকে পরিবর্তনের জন্য আগে সংস্কারটা হোক। গত 17 বছর যে সিস্টেমকে একবার সব সংস্কারকে এবার আমরা যে গত 17 বছর যে একবার ধ্বংস করে দেওয়া হয়েছে সকল প্রতিষ্ঠান, বিচার ব্যবস্থা বলেন, সকল ব্যবস্থা, এই ধ্বংসপ্রাপ্ত জায়গা থেকে আমরা একটা উত্তরণ চেয়েছিলাম। তারপর বাংলাদেশের যে কাজগুলো সেগুলো করার কথা ছিল, কিন্তু বর্তমান সরকার তো সেটা চাচ্ছে না। আগের সেই ধ্বংসপ্রাপ্ত ভিতের উপর দাঁড়িয়ে তারা তাদের শাসনটাকে চালাইতে চাচ্ছে। এই যে প্রক্রিয়া, এইটাই বাংলাদেশকে আবার ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আবার সেই খাদের দিকে নিয়ে যাচ্ছে। এই জায়গা থেকে উত্তরণ হইতে হলে সিস্টেম শুড বি চেঞ্জড। উইদাউট চেঞ্জিং দিস সিস্টেম নাথিং উইল বি হ্যাপেন। কিচ্ছু করা সম্ভব নয়। আপনি যাই বলেন, চেয়ার চেঞ্জ করে, ব্যক্তি চেঞ্জ করে, পেপারস ঠিক রেখে আপনি কাজ চেঞ্জ করতে পারবেন? পেপারস যদি চেঞ্জ করে দেন, ব্যক্তি যেই আসক সে বাধ্য সেইটা চেঞ্জ করতে, সেটা পরিবর্তন করতে, সে রাইট জায়গায় আসতে। এখন একটা সিস্টেম রয়েছে যে বিচার আটকে যাবে, আসামি জামিন হবে। এখন একটা সিস্টেম রয়েছে, এই টেবিলে আসলেই যিনিই আসক কিছু না কিছু ভাগ পাবে। এই সিস্টেমে আসলেই এখানে রডের পরিবর্তে বাঁশ দেওয়া হবে। এই যে একটা প্রক্রিয়া রয়েছে, এই যে প্রক্রিয়া পরিবর্তন করতে হলে আসলে প্রকৃতপক্ষে যে দেশের সংস্কারটা দরকার ছিল সেটা কিন্তু আটকে গেছে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।